সবাইকে স্বাগত বাংলা ইনফোটিউবের নতুন আয়োজন দ্বিতীয় বাংলাদেশের আলোচনা পর্বে। আপনাদেরকে জানিয়েছিলাম আমি যে 30 তারিখ বাংলাদেশের যে নির্বাচন 30 ডিসেম্বর ছিল 2018 সালে। এই 30 ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশকে ভোট দিন আলোচনা পর্বে নানান বিষয়ে আলোচনা করার চেষ্টা করেছি, বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশ নির্বাচন ব্যবস্থা। এখন নির্বাচনটা যেহেতু হয়ে গিয়েছে, কেমন নির্বাচন হয়েছে সেটিও আমি আলোচনা করছি একটু পরে। এখন আমি দ্বিতীয় পর্বের আলোচনা করব, অর্থাৎ নতুন এই সেগমেন্টের নাম হচ্ছে দ্বিতীয় বাংলাদেশ। কেন দ্বিতীয় বাংলাদেশ? কারণ হলো যে 30 ডিসেম্বরের আগ পর্যন্ত বাংলাদেশ মোটামুটি একটা ধারায় পরিচিত ছিল বিশ্ব পরিমণ্ডলে এবং বাংলাদেশের মানুষের কাছেও, তরুণ ভোটার যারা আছে 2.5 কোটি তাদের কাছেও এবং আপামার জনসাধারণের কাছে 30 তারিখ বাংলাদেশের একটা মোটা অংশের জনগোষ্ঠীর মনে প্রচণ্ড পরিমাণ ধাক্কা লেগেছে। সেই ধাক্কার বাইরে আমি অবশ্যই নই, আমার ভিতরেও প্রচণ্ড পরিমাণ ধাক্কা তৈরি হয়েছে। ধাক্কাটা এই যে একটা দেশের নির্বাচন ব্যবস্থা এবং জনরায়কে পাল্টে দেওয়ার জন্য কত স্তরের ম্যানিপুলেশন লাগে। আমার একটা হিসেবে বলে প্রায় 10টি স্তরের ম্যানিপুলেশন হয়েছে, যেটি ছিল কল্পনার বাইরে। এটি বাংলাদেশের ইতিহাসে প্রকৃষ্ট ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের একটা অধ্যায় হয়ে থাকবে। সেই ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে যেই বাংলাদেশ পাওয়া গেল, সেই বাংলাদেশে অনেকখানি গণতন্ত্র একেবারেই নিশ্চিহ্ন হয়ে গিয়েছে, এটি অনেকভাবেই বলা যায়, আমরা তো বলতেই পারি। এমনকি বিশ্বব্যাপী এটি নিয়ে আলোচনা হচ্ছে যে বাংলাদেশের ডেমোক্রেসি একটা ডার্ক অধ্যায় প্রবেশ করেছে এবং এটা নিয়ে রাগঢগ করার কিছু নেই। বাংলাদেশের প্রধানমন্ত্রীর পুত্র এবং তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় রয়টার্সের সাথে একটি সাক্ষাৎকারে নাকি তিনি বলেছেন যে বাংলাদেশের বহির্বিশ্ব আমার মাকে যে স্বৈরাচারী উপাধি দিচ্ছে, এটি তার জন্য একটি সম্মানসূচক একটি গলার মালা। স্বৈরাচার তকমা তার জন্য সম্মানের গলার হার। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে না, বাংলাদেশে একটা দ্বিতীয় অধ্যায়ে প্রবেশ করেছে। কি সেই বাংলাদেশ? সেই বাংলাদেশ হচ্ছে যে এই যে ক্ষমতাকে প্রলম্বিত করার জন্য একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা, একটা দীর্ঘমেয়াদী চেষ্টা, ন্যূনতম তো 5 বছর, কিন্তু 5 বছর হলেও এই সরকারের সংবিধান এমনভাবে তৈরি করা আছে যে এই সরকারের অধীনেই আপনাদেরকে নির্বাচনে যেতে হবে। তো 5 বছর পরেও যদি হয়, তাহলে কি এই সরকারের অধীনে এরকমই আরেকটা নির্বাচন হবে, না সেই নির্বাচনে কোনো সমঝোতা আছে? এরকম যদি নির্বাচন হয়, তাহলে তো নির্বাচনের দলীয় সরকারের অধীনে যে নির্বাচন আমরা দেখলাম, সেই যে শক, সেই যে ধাক্কা, সেই ধাক্কা তো সহজে ভোলার নয়। তাহলে কি যদি দলীয় সরকারের অধীনে নির্বাচনে যদি অন্যান্য দলগুলো অংশগ্রহণ না করে, তাহলে বাংলাদেশের সামনের রাস্তা কি? এই যে একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থার পথে ধাবিত হয়েছে নতুন সরকারটি অনেক পরিকল্পনা করে, যেহেতু তারা বলছে এটি তাদের একটি গলার মালা, সুতরাং এই বাংলাদেশ কি চলতে থাকবে কিনা? বাংলাদেশের লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত স্বাধীনতা একমাত্র ব্রিটিশ শাসন থেকে মুক্ত হওয়ার পেছনের কারণ ছিল শোষণ বঞ্চনা। তারপর পাকিস্তানি বেনিয়ারা আমাদের শোষণ করলো 24-25 বছর, আমরা তাদেরকে দোষারোপ করতাম। এখন দেখা গেল যে আমাদের নিজেদের দেশেরই শাসক দ্বারা আমরা শোষিত হচ্ছি এমনভাবে যে আমার যে ভোটের অধিকার, সেই ভোটের অধিকার নিয়ে ফেলা হলো, এমনভাবে নিয়ে ফেলা হলো যে প্রতিবাদ করতে হলে আপনাকে সশস্ত্র বিপ্লবের মাধ্যমে প্রতিবাদ করতে হবে, অন্য কোনো রাস্তা খোলা নেই। সেই দিকেই বাংলাদেশ যাবে কিনা সেটা একটা শঙ্কার বিষয়। সেদিকে যেন বাংলাদেশ না যায়, নিয়মতান্ত্রিকভাবে রাজনীতির চর্চা করা এবং কিভাবে এই বাংলাদেশের প্রতিদিনকার দিনলিপি তৈরি হচ্ছে, একটা অনিয়মকে ঢাকতে আরও 10টা অনিয়ম করা লাগে, একটা মিথ্যাকে ঢাকতে আরও 10টা মিথ্যা বলা লাগে। সুতরাং একটা জবরদস্তির এবং ডাকাতির নির্বাচনকে হজম করতে যেয়ে নানান রকম দমনপীড়ন হবে, নানান রকম রাজনৈতিক কৌশল হবে, নানান রকম খেলা হবে, বিশ্ব পরিমণ্ডলে নানান রকম চাপ তৈরি হবে বাংলাদেশকে নিয়ে। এরই মধ্যে ভারত এবং চীন তাদের প্লেগ্রাউন্ড হিসেবে তৈরি করেছে। বাংলাদেশে প্রায় $42 বিলিয়ন বিনিয়োগ আকৃষ্ট করেছে চীনের। আমরা দেখেছি চীনের বিনিয়োগ যাদের দ্বারস্থ হয়েছে মোটা অঙ্কের ঋণ নিয়ে, সেই সব দেশের অর্থনীতি এবং স্ট্যাবিলিটি অর্থাৎ স্থিতিশীলতা দারুণভাবে হুমকির মুখে। নেপালের একটি বড় প্রজেক্ট চীনের মালিকানায় চলে গিয়েছে মালদ্বীপের বড় সমুদ্র বন্দর, যেহেতু তারা পয়সা পরিশোধ করতে পারে না। শ্রীলঙ্কায় চীনের আধিপত্যের কারণে অস্থিতিশীলতা তৈরি হয়েছে, সেখানে ভারত আবার নতুন করে যোগ দিয়ে একটা স্থিতিস্থাপক অবস্থা নিয়ে এসেছে।
বাংলাদেশে দেখা যাচ্ছে যে চীন এবং ভারতের একটা প্লেগ্রাউন্ড খেলার ক্ষেত্র তৈরি হয়েছে, যেই ক্ষেত্রের বাইরে আছে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং অন্যান্যরা। সুতরাং তারাও চেষ্টা করবে যে এখানে কিভাবে চীন এবং ভারতের প্রভাব হটিয়ে তাদের প্রভাব তৈরি করা যায়। আবার নাও হতে পারে, নানান বিষয় আছে। আপনারা জানেন নিশ্চয়ই যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চীন এবং ভারতের সরকার প্রধানরা তাদের শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। আপাতত অন্যান্য দেশগুলো হয়তো আসবে খুব শীঘ্রই, কিন্তু ওই যে বিষয়, একটা অনৈতিকভাবে নির্বাচিত সরকার কিংবা ডাকাতি করে নির্বাচিত সরকার, একটা অবৈধ সরকার যার অনেক পয়সা আছে, একদম জন্মের ঠিকানাবিহীন একজন মানুষ যদি তার অনেক পয়সা থাকে, কিংবা একটা সুন্দরী নারী যদি সে সুন্দরী হয়ে থাকে, তার সম্ভ্রমহানি করার জন্য নানান স্বার্থন্বেষী ব্যক্তি ওত পেতে থাকে। তো বাংলাদেশের গণতন্ত্র ভুলুণ্ঠিত হওয়ার কারণে নানান স্বার্থন্বেষী মহল ওত পেতে থাকে। এর মধ্যে দিয়ে যে কিছু উন্নয়ন হবে না তা না, অবশ্যই বাংলাদেশের কিছু উন্নয়ন হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যে তার যে উন্নয়ন কর্মকাণ্ড সেটিকে অনেকখানি রূপ দিতে পেরেছেন। অনেক বড় বড় প্রকল্প হচ্ছে। তার এই প্রকল্পগুলোতে যারা অর্থলগ্নি করেছে, যেসব স্বার্থন্বেষী গোষ্ঠী আছে, সামরিক বাহিনী থেকে শুরু করে অন্যান্য, তাদের নিজেদের স্বার্থে এই সরকারকে টিকিয়ে রাখা একটা বড় চ্যালেঞ্জ ছিল। সেই চ্যালেঞ্জ তারা পার পেয়েছে এমনভাবে যে 10টি স্তরে এমন কারচুপি করেছে জনগণের সামনে একেবারে উলঙ্গ হয়ে, যেটি নিয়ে সারা বিশ্ব জুড়ে এখন আলোচনা হচ্ছে। ওয়াশিংটন পোস্ট খবর আমি পরে জানাচ্ছি, তবে তার আগ দিয়ে আমি বিবিসির একটি হেডলাইন আপনাদের পড়ে শোনাতে চাই। বিবিসি হেডলাইন লিখেছে যে বাংলাদেশ পিএম ডিক্লেয়ার্ড ইলেকশন উইনার। বাংলাদেশের প্রধানমন্ত্রী নিজেকে জয়ী ঘোষণা করেছেন। এটি হচ্ছে বিবিসির একটি শিরোনাম। এই ধরনের শিরোনাম আমরা দেখি যে নানান স্বৈরশাসক যেই দেশে আছে, যেমন উগান্ডার ইদি আমিন, কিংবা কঙ্গোর নির্বাচন, কিংবা অন্যান্য যেসব নির্বাচন হয় স্বৈরশাসনের দেশে, যেসব নির্বাচনের নামে একটা বিশ্বকে দেখানো হয় যে তাদের গণতন্ত্র আছে, কিন্তু আদৌ গণতন্ত্র নেই। এরকম দেশগুলোতে নির্বাচনের যখন জয়ী ঘোষণা করা হয় নিজেকে, তখন এই ধরনের শিরোনাম বিবিসি জুড়ে আমরা এর আগে দেখেছি। এবার প্রথমবারের মতো বাংলাদেশের সৌভাগ্য যে বাংলাদেশ বিশ্ব পরিমণ্ডলে অর্থাৎ বিবিসিতে এই ধরনের একটা খবরের শিরোনাম হলো। ওয়াশিংটন পোস্ট, যুক্তরাষ্ট্রের শীর্ষ দৈনিক, তারা আরও একটু ভালো করে লিখেছে। তাদের সম্পাদকীয়তে লিখেছে যে বাংলাদেশের নির্বাচনে এই যে ল্যান্ডস্লাইড ভিক্টোরি, সেটা কেন চিন্তার বিষয়। তাদের একেবারে নির্দিষ্ট করে যদি আমি পড়ি, তারা লিখেছে, হয় বাংলাদেশ ল্যান্ডস্লাইড ইলেকশন রেজাল্ট ইজ ব্যাড ফর ইটস ডেমোক্রেসি। এখানে তাদের সম্পাদকীয়তে তারা স্পষ্ট করে বলেছে যে দ্য কাইন্ড অফ মার্জিন অফ দ্য ভিক্টোরি 90%, 96%, অর্থাৎ ভোটের ব্যবধান, জয়ী এবং পরাজিতের মধ্যে যে ব্যবধান, সেটা 96%, ওয়াজ এ রেজাল্ট ওয়ান মাইট এক্সপেক্ট ইন এ প্লেস লাইক নর্থ কোরিয়া। এরকম একটি সংবাদ, এরকম একটি ফলাফল আমরা উত্তর কোরিয়ার কিম জং উনের দেশে কল্পনা করতে পারি, বাট নট ইন বাংলাদেশ। দিস ইজ এক্স্যাক্টলি দ্য প্রবলেম। হাসিনাস বাংলাদেশ ইনক্রিজিংলি অথরিটেরিয়ান লিডার কনসলিডেট হার গ্রিপ অন পাওয়ার, বাট অ্যাট দ্য কস্ট অফ হার ওন ইলেকট্রাল লেজিটিমেসি। বলছে যে এটাই একমাত্র সমস্যা বাংলাদেশের এখন। শেখ হাসিনা তার নিজের পাওয়ারকে, শক্তিকে সমুন্নত করতে এমন একটা নির্বাচনী ফলাফল দেখিয়েছেন যেটা তার নিজের জয়কেই প্রশ্নবিদ্ধ করেছে। স্বভাবতই প্রশ্নবিদ্ধ করবে, কেননা এই জয়ের বাংলাদেশের যেই ফলাফল সেটা বিস্ময়কর লেগেছে। এমনকি 2008 সাল এবং 2001 সালের নির্বাচনে যেসব জায়গায় বিএনপি চরমভাবে হারার পরেও যে ভোট পেয়েছিল, এবার দেখা যাচ্ছে সেটা হয়নি। প্রায় 150 আসনে তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে। এমনকি খুলনার একটি কেন্দ্রে, খুলনা 1 আসনে বিএনপিতে প্রাপ্ত যে ভোট দেখানো হয়েছে এবং আওয়ামী লীগের জয়ী প্রার্থীর যে প্রাপ্ত ভোট দেখানো হয়েছে, সেই ভোট হিসাব করলে ওই আসনের প্রাপ্ত যে ভোট নিবন্ধিত, তার চেয়ে 22,000 ভোট বেশি পড়েছে। শুধু কি তাই, অনেক জায়গায় একেবারে 0-0 দেখানো হয়েছে, অর্থাৎ জিপিএ 5-এর মতো আপনারা অনেকেই আক্ষেপ করে বলেন যে না, জিপিএ 5 যেমন গড়হারে অনেকেই পায়, তেমনি এই নির্বাচনে যেসব ফলাফল দেখানো হয়েছে সেখানে অন্তত 90% জায়গায় দেখানো হয়েছে যে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ভোট 0-0, অন্য প্রার্থীর ভোট 4,000, 3,000 এভাবে। তো এই ধরনের কিছু আলোচনা হচ্ছে নানানভাবে। আপনাদের সেই সব আলোচনাগুলো বলতে গেলে এই আলোচনাটা পুরোটাই নষ্ট, অর্থাৎ চলে যাবে এই ভোট কেন্দ্রিক যেসব বিতর্ক আছে সেখানে। আপনারা সবই জানেন, একটা ছবি আপনাদের দেখায় যে ব্যালট পেপার পর্যন্ত তারা রেখে গেছে। এটার কোনো জবাবদিহিতা নাই।
এবং যেটা এটা নিয়ে নানান রকম লেখালেখি হচ্ছে এবং বিশ্বব্যাপী এটা নিয়ে আলোচনা হচ্ছে, যদিও ভারতীয় একজন সাংবাদিক সাউথ এশিয়ান মনিটর তিনি লিখেছেন এই বলে যে নির্বাচন হয়েছে এবং এমনভাবে ম্যানিপুলেশন হয়েছে, খোদ ভারতীয় যে এজেন্সি সেটার ঢাকাস্থ যিনি প্রধান আছেন তিনিও তবদা খেয়ে গিয়েছেন, যদিও তারা এই নির্বাচনের ম্যানিপুলেশনের পেছন দিকে ছিল। যাই হোক, অনেক কথা এখন বেরিয়ে আসছে, যেটা আমরা নির্বাচনের আগের দিন শুনেছিলাম। নানান জায়গা থেকে খবর আসছিল যে অনেকটা জায়গায় ভোট রাত্রেই ভোট প্রদান করা হচ্ছে। আমি আলোচনায় আনতে চাইনি, কেননা আমাদের বিশ্বাস ছিল অন্তত 50% নির্বাচন সুষ্ঠু হবে, সেটি হয়নি। সেটা একটা বড় দিক। আলোচনা হচ্ছিল যে রাত্রে ভোট ব্যালট বাক্সে ভোট প্রদান করা হয়েছে, সেটিও সত্য যে সেটা একেবারে স্পষ্টভাবে বিবিসির অনুসন্ধানে বেরিয়ে এসেছে। বিবিসির প্রথম যে লালখান, চট্টগ্রামের লালখানে, এটা সহ আরও অনেক জায়গায় তারা দেখেছে যখন একেবারে প্রত্যুষে ভোট শুরু হওয়ার আগ দিয়ে যখন খালি স্বচ্ছ ব্যালট বাক্স নিয়ে আসার কথা, সেই স্বচ্ছ ব্যালট বাক্স জুড়ে দেখা যাচ্ছে যে না, ওখানে আগে থেকেই সিল মারা আছে। হাজার হাজার মানুষ একাধিক ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন। এই বাংলাদেশ নতুন বাংলাদেশ। এই বাংলাদেশ হচ্ছে মানুষের ভোটাধিকার হরণ করার বাংলাদেশ। আমি অনেকেই আমার কাছে ক্রন্দনরত অবস্থায় লিখেছেন যে না, আপনাদের আলোচনা শুনে আমি উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশকে ভোট দিতে গিয়েছি, কিন্তু আমার সামনেই আমার হাতে কালি মাখিয়ে নিজেদের প্রার্থীকে ভোট দিতে বাধ্য করা হয়েছে। আমি তো গোপন কক্ষ পাইনি। গোপন কক্ষে ভোট দেওয়াটা সাংবিধানিক অধিকার, সেই সাংবিধানিক অধিকার লঙ্ঘন করা হয়েছে খুবই স্পষ্টভাবে। এটা হলো একটা চিত্র, কিন্তু এই চিত্রের বাইরে যারা ভোট ডাকাতি করেছে তাদের বিন্দু পরিমাণ লজ্জা, তাদের শরম আমরা দেখিনি। তারা বলেছেন জনগণ প্রত্যাখ্যান করেছে বিরোধী জোটকে এবং বলা হচ্ছে যে উন্নয়নের কারণেই মানুষ তাদেরকে ব্যাপকভাবে ভোট দিয়েছে। নেপালি এবং ভারতের দু একজন পর্যবেক্ষক যাদেরকে পয়সা দিয়ে আনা হয়েছিল তারা বলছে নির্বাচন সুষ্ঠু হয়েছে, ওটাই এখন বড় চালনা করা হচ্ছে। যেখানে বিদেশি প্রায় সব পর্যবেক্ষককে আটকানো হয়েছে। যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এর রাষ্ট্রদূতরা যারা গিয়েছিলেন তারা কোনো মন্তব্য করতে রাজি হননি। বোঝাই যাচ্ছে যে তারা অসন্তুষ্ট হলেও হয়তো শেষ বিচারে এই সরকারের সাথে কাজ করা ছাড়া তাদের বিকল্প পথ থাকবে না, নানান রকম বৈশ্বিক হিসাব মিলিয়ে। এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভালোভাবে জানেন বলেই এই এত অপকর্ম তিনি সবার সামনে, দেশের প্রায় 20টি টেলিভিশন, 14 কোটি মোবাইল এবং 2.5 কোটি তরুণ ভোটার যাদের লজ্জা শরম আছে তাদের সামনেই এই নির্লজ্জ কাজটি হয়েছে। বিষয়টা অনেকটা এমন যে আপনি রাস্তার ধারে বসে কাপড় খুলে আপনি প্রাকৃতিক কর্ম সম্পাদন করছেন। এটি তার লজ্জা যে রাস্তা দিয়ে যাচ্ছে যদি তার দিকে তাকায়, যে সম্পাদন করছে এটা তার লজ্জা নয়। সুতরাং আমরা যারা দেখলাম বিষয়গুলি, এই প্রাকৃতিক কর্ম, সেটি আমাদের জাতীয় লজ্জার দিন হিসেবেই স্বীকৃত। আমি এই আলোচনার দীর্ঘ আলোচনায় যাব না। দ্বিতীয় বাংলাদেশের ঘোষণার আলোচনা পর্বের ঘোষণায় কিছু প্রমাণ সহ কথা বলার চেষ্টা করলাম। আশা করি যে আপনাদের নিজস্ব অনেক অভিজ্ঞতা আছে। ব্যক্তিগতভাবে আমাকে অনেকেই লিখে পাঠিয়েছেন নানান অভিজ্ঞতার কথা, যে কিভাবে তারা ভোট কেন্দ্রে গিয়েছিলেন কিন্তু ভোট দিতে পারেননি। এগুলো একটা ডকুমেন্ট। আশা করি যে এই ভিডিওর নিচে আপনারা আপনাদের দীর্ঘ অভিজ্ঞতার কথাগুলো লিখে রাখবেন, সেটি একটি ডকুমেন্ট হিসেবে থাকবে। আমি অন্য একটি আলোচনায় হয়তো সেই উল্লেখযোগ্য কমেন্টসগুলি এখান থেকে নামসহ পড়ে আপনাদের জানানোর চেষ্টা করব। লেখার সময় অবশ্যই আপনার ভোট কেন্দ্রের এলাকা, আসন, প্রার্থী এই বিষয়গুলি লিখবেন। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলে এই আলোচনা শেষ করব। আমার আমাজান, প্রায় 70-এর কাছাকাছি বয়স, তিনি ভোট দিতে যাননি, কেননা সকালবেলা যখন প্রস্তুতি নিচ্ছিলেন ভয়ভীতি তো ছিল, আগের দিন রাত্রে এসে বলে গেলে একটা নির্দিষ্ট প্রতীকে ভোট দিতে হবে। তারপরেও তিনি যাচ্ছিলেন। পরে যারা সকালবেলায় তার আগ দিয়ে বের হয়েছে তারা যখন ফিরল, তারা অনেকেই কান্নাকাটি করছিল, বললো যে আমাদের ভোট জোর করে বাধ্য করা হয়েছে অন্য জায়গায় দিতে এবং না হলে ভোট দিতে দেওয়া হচ্ছে না। তো এই ভেবে আর তিনি বাসা থেকে বের হননি। তিনি বলছেন যে আমি যদি গোপন কক্ষেই ভোট দিতে না পারি আমার পছন্দের প্রার্থীকে, তাহলে আমি এই ভোট কেন্দ্রে যাওয়া অনর্থক। এটি বাংলাদেশের 80% জায়গার চিত্র বলেই অনেকেই বলছেন। তার সাথে শেষবার যখন কথা হয়েছিল, খুবই পরাজিত একজন মানুষ হিসেবে তাকে মনে হয়েছিল, আফসোস করছিল যে না, আমার 18 বছরের জীবন আমি কোনোদিন এইভাবে ভোট দেইনি, সকল ভোট উৎসবে আমি অংশগ্রহণ করেছি, আমার জীবন সাহান্যে আর দ্বিতীয় কোনোদিন আমি ভোট দিতে পারবো কিনা আমি সংশয়ে আছি। বাংলাদেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনার দিন সামনে, সেটি কারা আনবেন? রাজনৈতিক দলগুলো আনবেন?
সেটি ঐক্যফ্রন্ট আনবে, সেটি বিপ্লবের মাধ্যমে হবে, কোনো প্রশ্নের উত্তর নেই। তবে হ্যাঁ, আছে অবশ্যই, রাজনীতি এক জায়গায় থেমে থাকে না। ঐক্যফ্রন্টে নির্বাচন বাতিল করার দাবি জানিয়েছে। শুধু দাবি জানানি, তারা আইন যেহেতু তামাদি হয় না, আইনের চোখে যেসব অন্যায় হয়েছে, বাংলাদেশের ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল টিআইবি এটার বিচার বিভাগে তদন্ত দাবি করেছে। বিরোধী পক্ষ এই ভোট জালিয়াতির যাবতীয় সব প্রমাণ হাতে রেখে তারা আদালতে যাচ্ছে যে এই ভোট অবৈধ হিসেবে গণনা করার জন্য। আজকে না হোক 10 বছর পরে অন্তত হবে। আপনারা নিশ্চয়ই জানেন যে মুন সিনেমা হলের মালিক, তার যে সিনেমা হল ভেঙে ফেলার জন্য সামরিক সরকার জিয়াউর রহমান একটি আদেশ দিয়েছিলেন। তিনি বলছেন যে এটি আমার জীবিকা, আমি এই সিনেমা হল ভাঙব না। তো আইনশৃঙ্খলা বাহিনী তখন বলল এটি রাষ্ট্রের আদেশ, এই আদেশ শিরোধার্য। তিনি তখন বললেন যে রাষ্ট্রকে, আমি রাষ্ট্রের বিরুদ্ধে মামলা করতে চাই, এই সরকারকে, এই সরকারের বিরুদ্ধে আমি মামলা করতে চাই। তিনি সেই সময় জিয়াউর রহমানের জীবদ্দশায় মামলা করেছিলেন, আমার যদি ভুল না হয়ে থাকে। এটিকে বলা হয় মাজদার হোসেন মামলা, সম্ভবত বাংলাদেশের আইনে। এত বছর পরে এসে, কিছুদিন আগে এসে সেই মাজদার হোসেন মামলার রায় হয়েছে, যেই রায়ে জিয়াউর রহমানের পুরো শাসন ব্যবস্থাকে অবৈধ হিসেবে ঘোষণা দিয়েছে আদালত। এই নির্বাচন হয়তো সামনে তেমন হতে পারে কিনা সময় বলে দিবে। আমি আপনাদেরকে এই আলোচনা পর্বে প্রতিনিয়তই ছোট ছোট বিষয়ে আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করবো। আশা করি আজকের আলোচনা ভালো লেগেছে। দ্বিতীয় বাংলাদেশের আলোচনা, বাংলা ইনফো টিউবের সাথে থাকুন এবং দ্বিতীয় বাংলাদেশের প্রতিদিনকার লাইভ অথবা রেকর্ডেড আলোচনা শুনতে, অথবা বিশ্ব রাজনীতির অপর ঘটনা প্রবাহ শুনতে প্রতিদিন রাত 11টায় অথবা 12টায় বাংলাদেশ সময় সকাল 10টায় অথবা 11টায়, নিউ ইয়র্ক সময় রাত 11টা অথবা রাত 12টা প্রতিদিন নতুন নতুন ভিডিও অফ হবে। আশা করি বাংলা ইনফো টিউবের সাথে থাকবেন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ।